তো জ্বর ঠান্ডা কাশি তো। বুঝতে পারছি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই থ্যাংক ইউ। ওই জিনিসটা ভাই, ওই যে কি বলে মার্ক স্কিমে কি জানি লেখা ছিল ট্রায়াঙ্গেল, এর জন্য কনফিউজ হয়েছিলাম। তো ওখানে ট্রায়াঙ্গেলটা বেসিক্যালি তুমি যে দুটো পয়েন্ট পেয়েছো না, যে y2 y1 ডিভাইডেড বাই x2 x1 যে করতেছো, ওই জায়গাটা একটা ট্রায়াঙ্গেল এরকম দেখাই দেবে যে গ্রাফটার মধ্যে যে দুইটা পয়েন্ট নিচ্ছ, ওই দুইটা পয়েন্ট যে y2 x2 y2 থেকে ভার্টিক্যাল একটা লাইন টানবা, আর x1 y1 থেকে হরাইজন্টাল একটা লাইন টানবা, দেন ওখানের মধ্যে যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে স্ট্রেট লাইনের ওখানে। তো ওই জিনিসটাই হলো তুমি যে ট্রায়াঙ্গেলটা কনসিডারেশনে নিচ্ছ গ্রেডিয়েন্টের ক্যালকুলেশনের জন্য, এটা বোঝায়। ভাই এটা কি সবসময় সব ম্যাথের জন্যই করতে হ্যাঁ হবে? হ্যাঁ, গ্রেডিয়েন্ট গুলো দেখাইতে সময় মনে করে দেখানো। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম বলছিলাম সাদওয়ার। ভাইয়া, মনে আসছে। হ্যাঁ কোনটা ভাই এটা? দেখাইতেছে, একটু পরে দেখাইতেছে। ভাই আমি তো স্টার্টও করিনি, মানুষজন শেষও করে ফেলছে। হুম, এত পিছিয়ে থাকতে হবে? ভাই যারই জিজ্ঞেস করি সে নাকি বলে স্টার্ট করে নাই, আর পরে শুনি মানুষজন শেষ। এটাই সায়েন্স। আজকে মুবাশিরা হয়তো কি ওই যে অবস্থা? কেমিস্ট্রি অনলাইনে ছিল তো এই জন্য আর আসেনি। বুঝতে পারছি। মুবাশিরার কি খবর? জি স্যার, ভালো। আচ্ছা, তারা আমরা একটু আর 2-3 মিনিট ওয়েট করে বাকিরা আসুক। ওকে, সো মাহিন দেখো, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে ট্রায়াঙ্গেলের কথাটা শোনো। এই তোমার এই একটা গ্রাফ মনে করো আঁকছো। এখন এই যে গ্রাফ গুলোর পয়েন্ট গুলো আছে না, তা এখন তুমি মনে করো যে গ্রাফের মধ্যে দুইটা পয়েন্ট চুজ করলা, এই পয়েন্টটাকে ধরছো x1 y1, আর এই পয়েন্টটাকে ধরছো কি x2 y2। যে x2 y2 আর x1 y1। তা এখন এইভাবে করে এমন একটা ট্রায়াঙ্গেল শো করে দেবে, যে এখানে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল না। তো এটা করে ট্রায়াঙ্গেল শো করে বুঝাইতেছে যে এই জায়গাটার আমি কি করছি, গ্রেডিয়েন্ট বের করছি। বুঝছো? ভাইয়া। ওকে, ঠিক আছে। বাকিরা এসে নেয়, আর 1 মিনিট ওয়েট করে দেন আমরা শুরু করব। বাকিরা কোথায়? ওরা তো হ্যাঁ, ওদের তো ক্লাস নিলাম। আশিল তো 2টা থেকে করছে, আফিফ। কি বাসায় কি পড়ালেখা করে তোমার ভাই আফিফ? ফাঁকিবাজ আছে? তো মাইক টাইট দাও না, তুমি তো বড় ভাই। আচ্ছা, তুমিও তো ফাঁকিবাজি, ওইটাই। এই অবস্থা, ছোট ভাইয়ের কাছে এমনি করে কথা শোনো? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন আমরা শুরু করে দিই আমাদের আজকের লেকচার। তো ফার্স্টে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে তোমার ক্লাসে আমরা যে এখানের মধ্যে শেষ করছিলাম এই জিনিস, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করে একটা মেটাল সারফেস থেকে কি করব মুবাশিরা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করে একটা মেটাল সারফেস থেকে আমরা ইলেকট্রন রিলিজ করাবো বা ইলেকট্রন রিমুভ করব। তো এই প্রসেসটাকে কি বলা হয়? ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এখন এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা, এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা হয় কখন? সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য আমরা দেখি নাই,
সবাই যে পারবে না এমন না, না পারার রিজনটা কি? মেইনলি তাদের এনার্জি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারি করে কারা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারিয়ার কে? মুবাশিরা? ফোটন না? সো তাহলে ইয়েস, ফোটন। সো তাহলে ফোটনস আর দ্য এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই যে আমাদের ফোটন গুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোর এনার্জি ক্যারি করে, এখন এই ফোটনের এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করে? ফোটনের এনার্জিটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। যে ফ্রিকোয়েন্সি যত বেশি, ফোটনের এনার্জি তত বেশি। তো এই যে এখানে মধ্যে দেখো যে ইলেকট্রন গুলি তো মেটাল সারফেসে বা মেটালের যে বন্ডিং এর মধ্যে যেগুলা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন গুলাকে তো রিমুভ করার জন্য, তারা তো একটা সার্টেন জায়গার মধ্যে আছে, তো তাদেরকে তাদের জায়গা থেকে রিমুভ করার জন্য কি করতে হবে? আমাদেরকে একটা এনার্জি সাপ্লাই করতে হবে না? তো এই যে আমাদেরকে যে একটা এনার্জি সাপ্লাই করতে হবে, তো তাহলে কি, যদি এনাফ এনার্জি ইলেকট্রন গুলাকে না দিতে পারি, তো তাহলে ইলেকট্রন গুলি কি করবে না? এসকেপ করবে না। তো এইখানের জন্য মেইন একটা কথা যে মেটাল সারফেসের ওখানে অনেক অনেক ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন রিলিজ করার জন্য বা ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য আমাদের অল্প হলেও কি দরকার? একটা এনার্জি দরকার। তো এখন এই এনার্জিটাকে আমরা কি বলবো? ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, দাঁড়া একটু একটা মিনিট। আচ্ছা শাহরিয়ার কি বলছো? এটা কি রিমুভাল অফ ওয়ান ইলেকট্রন? হ্যাঁ, যদি ওয়ান হয় দেন মেটালটা, হ্যাঁ মেটালটা এখানের মধ্যে তো ইন আ সেন্স যে আয়নাইজ হয়ে যাচ্ছে, যে মেটালটা তো ইলেকট্রন লুজ করলে মানে কি ল্যাক অফ ইলেকট্রন হয়ে যায়। ইয়েস। তো তাহলে এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি খেয়াল করো শাহরিয়ার, যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিট করে কি করতেছি? ইলেকট্রন রিমুভ করতেছি। কোথা থেকে ইলেকট্রন রিমুভ করতেছি? মেটাল সারফেস থেকে। তো এই যে মেটাল সারফেস থেকে ইলেকট্রনটাকে সরায় আনবো, একটু হলেও তো আমাদের এনার্জি দিতে হবে। তো ওই যে এনার্জিটা দিতে হয়, যে অ্যাটলিস্ট যেই এনার্জি দেওয়া লাগবে ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য, ওই এনার্জিটাকে আমরা কি বলি? ওয়ার্ক ফাংশন। তো ওয়ার্ক ফাংশনটা কি? ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ফর হোয়াট? ফটোইলেকট্রিক ইফেক্ট টু অকার। তো এখন এই এনার্জিটা ক্যারি করবে কে? এনার্জিটা তো ফোটন ক্যারি করে নিয়ে যাবে। তো তাহলে ফোটনের এনার্জি না ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে মুবাশিরা? তো তাহলে ফোটনের এনার্জি যদি ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, তো তার মানে কি এই যে ওয়ার্ক ফাংশনের যে এনার্জিটা, তো এই এনার্জিটাকেও কি লেখা যাবে? ফ্রিকোয়েন্সির একটা ফর্মে লেখা যাবে, যে ওয়ার্ক ফাংশন ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইনটু সাম ফ্রিকোয়েন্সি। যে ওয়ার্ক ফাংশনটা হলো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ফর ফটোইলেকট্রিক ইমিশন টু অকার। সো তাহলে এই মিনিমাম এনার্জির করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হবে, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলবো? এই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলবো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এই কনসেপ্টটা নিয়ে এখন আমরা স্টুডেন্ট বুকটার মধ্যে দেখবো তারা কি কি বলতেছে। দেন আমাদের এই যে পার্টিকেল থিওরির এই জিনিসগুলো আমাদের আসবে। কারণ এই যে টেবিলটা, এই যে যতটুকু এটা লেখা, দিস টেবিল ইজ ওয়ার্থ 6 মার্কস, এন্ড অলওয়েজ এই টেবিলের রিলেটেড কোয়েশ্চেন আসবেই আসবে। ডিরেক্টলি টেবিলেই লিখতে হবে বা এমন টাইপের জিনিস আসতে পারে, অর এটা রিলেটেড কিছু আসতে পারে। সো এই টেবিল বা এই পয়েন্টস গুলি খুবই 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 ইম্পর্টেন্ট। তো এখন এখানের মধ্যে ফার্স্টে খেয়াল করো কাজটা কি, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে, হ্যাঁ, যে আমরা মনে করো যে কয়েকটা জিনিসকে একটু নিক নেম দিতে পছন্দ করি, বুঝছো আফিফ? যে তোমাকে মনে করো যে তনয়কে কোনো আদর করে অন্য কোনো নামে ডাকে নাকি? রাফিন? ভাই তোমার কোনো ডাউট আছে এটা নিয়ে? ওই তো এখন কোন নামে ডাকে ওইটাই জানতে চাইতেছিলাম আর কি। ওইটা তো পাবলিক নলেজ না মনে হয়।
আচ্ছা ঠিক আছে, তো ওটা ওদের ব্যাপার, ঠিক আছে সমস্যা না। তো এখন মনে করো যে এই ইলেকট্রন গুলিকে কি করতেছে, দেখো তো আফিফ, ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে ইলেকট্রন গুলা রিলিজ হয়। তো এই ইলেকট্রন গুলা তো স্পেশাল ইলেকট্রন, তাই না? যে তারা নর্মাল মিনসে, যে নর্মাল ওয়েতে ইলেকট্রন গুলা বের হয় নাই, এই ইলেকট্রন গুলা কি হয়েছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে তারা এসকেপ করছে। তো এর জন্য তাদেরকে একটা আলাদা রেকগনিশন দেওয়া হয়, বা তাদেরকে আমরা আলাদা করে একটা নিকনেমে ডাকি। কি নামে ডাকি? তাদেরকে শুধু ইলেকট্রন বলি না, তাদেরকে আমরা কি বলি, ফটো ইলেকট্রন। যে ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে যে ইলেকট্রন গুলি রিলিজ হয়, ওই ইলেকট্রন গুলিকে আমরা আদর করে কি ডাকি, ফটো ইলেকট্রনস। ঠিক আছে আফিফ, তুমি এগুলো ভালো আরো বুঝবা। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি, যে ফার্স্ট অফ অল এই যে ফটো ইলেকট্রন যে হেডিংটা দাও, তো এর জন্য আগে থেকে বলে রাখলাম যে ফটো ইলেকট্রন আসলে জিনিসটা কি। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে, if ultraviolet light is shown onto a negatively charged zinc plate, যে একটা, এগুলা পরের ব্যাপার মাহিনী, সব অন্য জিনিস পরে বলবো। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে if ultraviolet light is shown onto a negatively charged zinc plate, তো তখন কি হয়, the plate loses its charge। তো একটা জিঙ্ক প্লেট নেগেটিভলি চার্জড, এটার মানেটা কি সুমাইয়া? একটা জিঙ্ক প্লেট নেগেটিভলি চার্জড মানে তার মধ্যে এক্সেস অফ ইলেকট্রনস আছে, তাই না? যে ইলেকট্রনস হলো নেগেটিভলি চার্জড, তো কেউ নেগেটিভ মানে তার মধ্যে এক্সেস অফ ইলেকট্রন আছে, রাইট? ওকে, তো এখন আলট্রাভায়োলেট লাইট দিলে কি হয়, জিঙ্ক প্লেট এক্স্যাক্টলি ইউজ করা যাবে আফিফ। তো কিন্তু জিঙ্কের যে ওয়ার্ক ফাংশন, অন্য জিনিসের ওয়ার্ক ফাংশন আলাদা, তো ওইগুলো নিয়ে আমরা বলবো কথা। তো ফার্স্টে আমাদের এক্সাম্পলটা জিঙ্ক দিয়ে বলতেছি, অন্য মেটালের জন্য অন্য এক্সাম্পল বা অন্য মেটালের জন্য এক্সপ্লেনেশন আমরা বলবো পরে, ঠিক আছে? তো এখন ফার্স্টে একটু জিঙ্কটা নিয়ে কন্টিনিউ করি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে আলট্রাভায়োলেট লাইট যখন নাকি একটা নেগেটিভলি চার্জ জিঙ্ক প্লেটের উপরে শো করা হয়, তো তখন জিঙ্ক প্লেটটা কি করে, তার চার্জ লুজ করে। মানে জিঙ্ক প্লেটটা নেগেটিভলি চার্জ ছিল, সে আস্তে আস্তে কি হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। তো তাহলে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল নিউট্রাল হওয়ার জন্য কি হইতে হবে, তার যে এক্সেস ইলেকট্রন ছিল, ওই এক্সেস ইলেকট্রন গুলাকে চলে যেতে হবে বা রিমুভ করতে হবে। তো এই জিনিসটাই হয়। The explanation for this is that the light causes the electrons to leave the metal। যে এটার এক্সপ্লেনেশনটা কি, যে কেন নেগেটিভলি চার্জ জিঙ্ক প্লেট নিউট্রাল হয়ে যায়, বিকজ ওই যে আলট্রাভায়োলেট লাইটটা যে আসছে, এই আলট্রাভায়োলেট লাইটটা কি করতেছে, ইলেকট্রন গুলাকে রিমুভ করে দিচ্ছে বা রিলিজ করে দিচ্ছে, রিমুভিং দ্য নেগেটিভ চার্জ। তো ওই যে ইলেকট্রন যদি চলে যায়, তো তার মানে কি নেগেটিভ চার্জও চলে যাবে। তো এই যে যে ইলেকট্রন গুলি কি হয়েছে, the electrons that are released are called what আফিফ, ফটো ইলেকট্রন। যে ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে যে ইলেকট্রন গুলা রিলিজ হবে, তাদেরকে আমরা কি বলবো, ফটো ইলেকট্রনস। এখন however variations on this experiment produce some surprising observations। কেমন observations? কি থাকে প্রথম কথা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা একটু ফলো করো। There is a certain minimum amount of energy that an electron needs in order to escape from the metal surface। তো তার মানে ইলেকট্রন গুলার ওই মেটাল সারফেস থেকে এসকেপ করতে মিনিমাম একটা কি দরকার হয়, এনার্জি ইনপুট দরকার হয়। This energy is called the work function and has the symbol phi। এটা আমরা লাস্ট ক্লাসে লিখে আসছি যে ওয়ার্ক ফাংশনটা কি, ওয়ার্ক ফাংশনের সিম্বল হলো phi। আর ওয়ার্ক ফাংশন জিনিসটা কি ফারহান, ওয়ার্ক ফাংশন জিনিসটা হলো the minimum energy required to do what, to release electrons from a metal surface। ঠিক আছে? তো এখন দেখো ওয়েভ থিওরি কি বলে, যে আমরা তো ওয়েভ থিওরির ব্যাপারগুলো তো লিখে আসছিলাম, তো ওয়েভ থিওরির এখানে মধ্যে কাহিনীটা কি। তো ইয়েলো কালার দিয়ে যেটা মার্ক করে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো এটার জন্য ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখছে যে আলাদা করে, বাকি জিনিসগুলো রিডিং করার জন্য ওয়ান বাই ওয়ান জাস্ট মার্ক করে যাচ্ছে। তো the wave theory of light would allow some of the wave energy to be passed to the electrons to enable them to gain work function and escape। তো যেই কথাটা আমরা লাস্ট ক্লাসে বারবার করে একটা কথা বলতেছিলাম, তাই না তাজওয়ার? কি কথা বলতেছিলাম, যে
ওয়েভ থিওরি অফ লাইট বা ওয়েভ থিওরি অফ লাইট ওয়েভ কি বলে? এনার্জি কি হইতে পারে? বিল্ড আপ হইতে পারে, বা এনার্জি কি হইতে পারে? অ্যাকুমুলেট হইতে পারে। তো যেই কথাটা এখানে বলতেছে যে ওয়েভ থিওরি অফ লাইট বলে কি? ওয়েভ থিওরি অফ লাইট বলে যে ওয়েভ এসে এনার্জি দিচ্ছে ইলেকট্রনদেরকে, দেন এনার্জিটা জমতে 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 এক সময় কি হবে? ইলেকট্রনগুলি মেটাল সারফেস থেকে এসকেপ করবে। আবার ইন দ্য ওয়েভ থিওরি the energy carried by a wave depends on its amplitude বা depends on its brightness বা depends on its what? Intensity। আমরা লাস্ট ক্লাসে লিখে আসছিলাম না, এই যে ওয়েভ থিওরি কি বলে? ওয়েভ থিওরি বলে যে এনার্জি কিসের উপরে ডিপেন্ড করে? ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে। এই যে কথা এখানে বলবে, দেখো, which for light means its brightness, যে লাইটের ব্রাইটনেস যত বেশি মানে লাইটের এনার্জি তত বেশি, লাইটের ব্রাইটনেস যত কম মানে এনার্জি তত কম। এটা কোন থিওরি বলে? ওয়েভ নেচার বা ওয়েভ থিওরি অফ লাইট। তো তাহলে ওয়েভ থিওরি কি বলতেছে খেয়াল করো, যে আমরা লাস্ট ক্লাসে বারবার যেটা বলতেছিলাম ওগুলো এখানে মধ্যে লেখা আছে। তো আমাদের রিভিউ হয়ে যাচ্ছে এন্ড লজিক গুলা এভরিথিং উইল ফল ইন প্লেস। তো এখানে মধ্যে দেখো কি বলে। সো দ্য ওয়েভ থিওরি উড প্রেডিক্ট দ্যাট এনি কালার অফ লাইট, ভিজিবল লাইট হোক, ভিজিবল লাইটের নীল কালার, লাল কালার, হলুদ কালার, সবুজ কালার, কমলা কালার, যেই কালারই হোক না কেন, বা আলট্রাভায়োলেট বলো, এক্স রে বলো, ইনফ্রারেড বলো, ভিজিবল কি বলে মাইক্রোওয়েভ বলো, যে কোনো জন্য কি হইতে পারে? ফটো ইলেকট্রিক ইফেক্ট হইতে পারে। জাস্ট কি হবে? ইফ মেড সাফিসিয়েন্টলি ব্রাইট, মানে কি যদি অ্যামপ্লিটিউড হাই এনাফ করে দেই, then they should be able to release photoelectrons, তাই না? যে ওয়েভ থিওরি ওয়াইজ, যে ওয়েভ থিওরি যদি আসলে ঠিক হয়ে থাকে, তো তার মানে কি ওয়েভ থিওরি যদি আসলে কারেক্ট হয়ে থাকে, দেন যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কি পাওয়ার কথা আরাফাত? যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট নোটিস করার কথা বা পাওয়ার কথা। Alternatively, if the wave were of smaller amplitude, যে ওয়েভের অ্যামপ্লিটিউডটা কম, তো তাহলে কি আরেকটা যে ওয়েভ নেচার আছে, কি নেচার আছে মাহিন? আরেকটা ওয়েভ থিওরি আছে যে এনার্জি কি হইতে পারে? বিল্ড আপ হইতে পারে, তাই না? সো তার মানে কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ব্রাইটনেস এনাফ দিলাম না, ব্রাইটনেস এনাফ দেই নাই, ভালো কথা, কিন্তু আমরা যদি একটা লম্বা টাইম ধরে এটাকে কন্টিনিউ করি, তো তখন কি হবে? অল্প ব্রাইটনেস মানে অল্প এনার্জি, তো অল্প করে এনার্জি আসতে 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 এক সময় কি করবে? এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি হবে টু ডু হোয়াট? ফটো ইলেকট্রিক ইমিশন। যে কি বলতেছে দেখো, যে অল্টারনেটিভলি ইফ ওয়েভ ওয়্যার অফ স্মলার অ্যামপ্লিটিউড, it could shine for longer and slowly pass energy to the electrons until they had gained enough energy as the work function and escape। তো তার মানে কি ওয়েভ থিওরি বুঝাইতেছে যে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কি করা পসিবল হবে তাজওয়ার? যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্যই ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়াটা পসিবল হবে। তো এটা ওয়েভ থিওরিটা ডিকটেট করে বা ওয়েভ থিওরিটা এটা বলতে চায়। হাউএভার এই জায়গায় এসে আমাদের মেইন কাহিনী, যে আসলে তো ফটো ইলেকট্রিক ইফেক্টটা কেমনে আমরা এক্সপ্লেন করতে পারি না কেন, ওই ব্যাপারটা এখানের মধ্যে বলবে। দেখ, হাউএভার দিস ইজ নট হোয়াট ইজ অবজার্ভ। কি হয়েছে এখানে, কি সমস্যা? The same negatively charged zinc plate cannot be discharged by red light। ভিজিবল লাইটের মধ্যে রেড কালার লাইট দিয়ে আমরা যদি এমিট করে রাখি, no matter how bright or how long the illumination, যে রেড লাইটের ব্রাইটনেস যত মন চায় বাড়াই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 100 দিন 1 মাস 1 বছর ধরে ধরে রাখি, তাইলে পরেও ওই রেড লাইট কখনো জিঙ্ক প্লেটকে কি করতে পারবে না? জিঙ্ক প্লেটের সারফেস থেকে ইলেকট্রন রিমুভ করতে পারবে না। বুঝতে পারছো? তো তাহলে এই জিনিসটা কেন? ওয়েভ থিওরি না ঠিক? তো ওয়েভ থিওরি যদি আসলে ঠিক হয়ে থাকে, তো তাইলে পরে তো এনাফ ব্রাইটনেস দিলে বা এনাফ টাইম ধরে এনার্জি সাপ্লাই করলে কি হবে? ফটো ইলেকট্রিক ইমিশন করতে পারার কথা, কিন্তু ফটো ইলেকট্রন তো ইমিট হচ্ছে না। তো তার মানে কি ওয়েভ থিওরি যা যা প্রেডিক্ট করতেছে এখানের মধ্যে কি হচ্ছে না?
নো, এনার্জি বিল্ড হবে না। এনার্জি বিল্ড আপ হইলে পরে তো আসলে হইতোই, এনার্জি বিল্ড আপ হয় না ফটো ইলেকট্রিক ইমিশনের এখানে, এনার্জি বিল্ড আপ হয় না, এনার্জি ট্রান্সফার ইনস্ট্যান্টেনিয়াস, ওই ব্যাপারে আমরা দেখবো একটু পরে। ঠিক আছে শারিয়া? তো তাহলে কি, যত মন চায় তত ব্রাইটনেস আর লাইট দাও না কেন, যত মন চায় ততক্ষণ ধরে তুমি এনার্জি সাপ্লাই করো না কেন, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যদি তুমি মিট না করতে পারো, তো তাহলে সে কি করবে না? এক্স্যাক্টলি, অ্যামপ্লিটিউড বাড়াইতেছে মানে ব্রাইটনেস বাড়াইতেছে, বুঝছো বলতেছে? তো তাহলে অ্যামপ্লিটিউড বাড়াইতেছে কিন্তু তাইলে পরেও কি করতে পারতেছে না, অ্যামপ্লিটিউড বাড়ায়ও ফটো ইলেকট্রনকে এমিট করতে পারতেছে না বা রিলিজ করতে পারতেছে না। তো তার মানে কি, ব্রাইটনেস যতই দাও না কেন বা যতক্ষণ টাইম ধরে ধরে রাখো না কেন, ইলেকট্রনকে রিলিজ করতে পারে না। কেন? তার ল্যাকিংটা কোথায়? তার ল্যাকিংটা জাস্ট একটা জায়গাতেই। কোন জায়গায়? ফ্রিকোয়েন্সি। রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কি দিতে পারতেছে না সে? ফ্রিকোয়েন্সি দিতে পারতেছে না। রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যদি না দাও, যত মন চায় ব্রাইটনেস বাড়াও, যত মন চায় টাইম ধরে ধরে রাখো, ফটো ইলেকট্রন কি করতে পারবে না, সে এমিট করতে পারবে না। কিন্তু এটা তো আমাদের ডিরেক্ট কনফ্লিক্টে চলে গেল, যে ওই সময়কালের ওয়েভ থিওরি যে এটা এক্সিস্ট করতো, তো ওয়েভ থিওরির সাথে পুরো একদম অপোজিট চলে গেল না? যে ওয়েভ থিওরি তো প্রেডিক্ট করতেছিল যে এটা যে কোনো ওয়েভ দিয়ে পসিবল হবে, বা ব্রাইটনেস যদি এনাফ না দাও, অনেকক্ষণ লম্বা টাইম ধরে ধরে রাখলে পরে ফটো ইলেকট্রিক ইমিশন করতে পারবে। কিন্তু সে তো পারতেছে না। এই যে কি বলতেছে দেখো, নো ফটো ইলেকট্রনস আর এমিটেড আন্ডার রেড লাইট। তো এখানে কি, দেয়ার ইজ আ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ফর দ্য লাইট অ্যাবাভ হুইচ নো ফটো ইলেকট্রনস আর এমিটেড। ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বলা যায় বা মিনিমাম কি বলা যায়, ফ্রিকোয়েন্সি বলা যায়। যে মিনিমাম একটা কি দরকার হয়, ফ্রিকোয়েন্সি দরকার হয়, তাইলে জানি ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারে। বা ওয়েভলেন্থের একটা কি আছে, আপার লিমিট আছে, যে ওয়েভলেন্থ বেশির চেয়ে বেশি এত হইতে পারবে, ওয়েভলেন্থ ওই ভ্যালুর থেকে বেশি হয়ে গেলে আর কি করতে পারবে না, ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে না। তো কি বলতেছে, দিস ক্যান বি থট অফ ইকুইভ্যালেন্টলি অ্যাজ, এই যে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট, অ্যাজ আ হোয়াট, as a minimum frequency for the light known as the threshold frequency। তো তার মানে কি, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যদি তুমি না দাও, বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি যদি তুমি না সাপ্লাই করো, তো তাহলে কি করতে পারবে না, ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে না। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কি কি জিনিস বললাম ফার্স্ট স্টেপ থেকে আমরা যদি একবার ছোট একটা সামারি করে ফেলি, কি বলতেছি, একটা নেগেটিভলি চার্জড জিঙ্ক প্লেট আছে, জিঙ্ক প্লেটের উপরে আলট্রাভায়োলেট লাইট শো করা হয়েছে, এন্ড দেখা গেছে যে জিঙ্ক প্লেটটা তার নেগেটিভ চার্জ লুজ করতেছে, মানে জিঙ্ক প্লেটের সারফেস থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে। ঠিক আছে, ভালো কথা। আমরা প্রথমে অবজারভেশনটা করলাম। অবজারভেশনটা কি, আলট্রাভায়োলেট লাইট জিঙ্ক প্লেটের উপরে শো করলে ইলেকট্রন রিলিজ হয়। ঠিক আছে, এন্ড এই ইফেক্টটাকে আমরা বললাম ফটো ইলেকট্রিক ইফেক্ট। এন্ড আমরা ধরে নিছি কি, ইলেকট্রনটাকে রিলিজ করানোর জন্য কি লাগবে, ইলেকট্রনটাকে রিলিজ করানোর জন্য মিনিমাম একটা এনার্জি দিতে হবে। তো অ্যাটলিস্ট যেই অ্যামাউন্ট অফ এনার্জিটা দিতে হবে ইলেকট্রন রিমুভ করার জন্য, ওইটাকে আমরা বলতেছি ওয়ার্ক ফাংশন। এখন আমাদের ওয়েভ থিওরি নিয়ে ছোট একটা ডিসকাশন। ওয়েভ থিওরি নিয়ে ডিসকাশনটা কি, ওয়েভ থিওরি বলে যে আচ্ছা, এনার্জি অফ আ ওয়েভ ডিপেন্ডস অন ইটস অ্যামপ্লিটিউড বা ব্রাইটনেস বা ইন্টেন্সিটি, যেটাই বলো। তো এখন তুমি একটা ওয়েভ মেটাল সারফেসের উপরে শো করলা, সে কি করতে পারলো না, ইলেকট্রন রিলিজ করতে পারলো না। সো ইউ আর থিংকিং, আচ্ছা সে ইলেকট্রন রিলিজ করতে পারে নাই বিকজ তার ব্রাইটনেসটা এনাফ না। তো তার ব্রাইটনেসটা বাড়ায় দাও, তো তাইলে পরে কি হয়ে যাবে, ইলেকট্রন রিলিজ হয়ে যাবে। তুমি ব্রাইটনেস বাড়াইলা, কিন্তু তাইলে পরেও দেখতেছো কি না, ইলেকট্রন তো এমিট হচ্ছে না। দেন তুমি ভাবতেছো আচ্ছা ঠিক আছে, ব্রাইটনেস এনাফ না, ভালো কথা, কিন্তু এই ব্রাইটনেসটাই অনেকক্ষণ ধরে ধরে রাখলে দেন কি হবে, এনার্জিটা জমতে 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 এক সময় ফটো ইলেকট্রিক ইমিশন করাবে। তো তুমি ওরকম অনেকক্ষণ লম্বা টাইম ধরে ওই ব্রাইটনেসের লাইটটাকে ধরে রাখছো, ওয়েট করতেছো ইলেকট্রন কি রিলিজ হয় নাকি হয় না, তুমি দেখলে যে না, তাও ইলেকট্রন রিলিজ হয় না। কিন্তু
কি দেখলা? আলট্রাভায়োলেট লাইট ঠিকই পারতেছে, তো তাহলে ভিজিবল লাইট কেন পারে না? তাদের মধ্যে কি আছে এমন আলাদা? তাদের ফ্রিকোয়েন্সিটা হলো আলাদা। তো তাহলে আলট্রাভায়োলেট লাইটের ফ্রিকোয়েন্সিটা বেশি, যে ফ্রিকোয়েন্সিটা কি করতে পারছে, মিনিমাম যে ফ্রিকোয়েন্সির রিকোয়ারমেন্টটা আছে ওই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারছে। হ্যাঁ, এটা রেড লাইটের জন্য বলছে, যে ভিজিবল লাইটের মধ্যে তো অনেকগুলা কালার হয়, তো রেড লাইটের কথা বলতেছে, বুঝছো আফিফ? ওকে, তো এখন দেখলো কি আলট্রাভায়োলেট লাইট পারে কিন্তু ভিজিবল রেড লাইট পারতেছে না। তো তার মানে কি কোন একটা কাহিনী আছে এখানের মধ্যে যেটা কি করতেছে না, ওয়েভ থিওরির সাথে মিলতেছে না। তো তার মানে কি ওয়েভ থিওরিটাকে রিভাইজ করা দরকার, বা উই হ্যাভ টু অ্যাকচুয়ালি লুক এট লাইট ইন আ ডিফারেন্ট ওয়ে। যে লাইটকে যে এতদিন ওয়েভ হিসেবে ট্রিট করে আসছি, সে তো আসলে ওয়েভের মতো এখানে বিহেভিয়ার শো করতেছে না। তো তার মানে সামথিং ইজ রং, যে আমাদের কারেন্ট যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এই কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমরা কি করতে পারতেছি না, এই একটা সার্টেন অবজারভেশন এক্সপ্লেইন করতে পারতেছি না। আমাদের সায়েন্সের কাজটাই কি বলতো মাহিন? আমাদের সায়েন্সের কাজটাই হলো যে কোনো রকমের অবজারভেশন লজিক্যালি এক্সপ্লেইন করতে পারা। তো আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে ওইটা থেকে কি করব, যে কোনো একটা অবজারভেশনকে এক্সপ্লেইন করা ট্রাই করব, এন্ড এক্সপ্লেনেশনটা দিতে পারাই হলো সায়েন্স। ঠিক আছে, এটাই সায়েন্স। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার আমাদের যে কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং ছিল, তো ওই আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমরা কি করতে পারতেছিলাম না, এই ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশনটা দিতে পারতেছিলাম না বা ডেসক্রাইব করতে পারতেছিলাম না। তো তার মানে কি আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সমস্যা আছে বা রিফাইন করা দরকার। তো ওই জায়গাতেই কে চলে আসছে, আইনস্টাইন। তো কি বলতেছে এখানের মধ্যে দেখো, আমাদের একটা প্র্যাকটিক্যাল স্কিলস এর জিনিস নিয়ে কথা বলি, ইনভেস্টিগেটিং ফটো ইলেকট্রনস কি হয়। ওই জিঙ্ক প্লেটের যে ব্যাপারটা কি হচ্ছে দেখো, দাঁড়াও এটা একটু পোর্ট্রেট মোডের থেকে ল্যান্ডস্কেপে নিয়ে নি, তো তাহলে একটু বড় করে দেখা যাবে। ওকে, কি বলতেছে খেয়াল করো। If you charge a gold leaf electroscope, then it will show a deflection on the gold leaf. যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটাকে চার্জ বানায় ফেললে পরে গোল্ড লিফের পাতাটা কি করে, রিপেল করে দূরে সরে যায়, তাই না, রাইজ করে আর কি, ডিফ্লেকশন শো করে। তো if you place a zinc plate on top of the electroscope, the photoelectric effect will allow the electroscope to be discharged if it had a negative charge. গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা যদি নেগেটিভলি চার্জ হয়ে থাকতো, তো তাহলে কি করতে পারবা, ওইটার উপর একটা জিঙ্ক প্লেট প্লেস করলা এন্ড ওইটার উপরে ইউভি লাইট প্লেস করলা, যে ইউভি লাইট শো করতেছো। তো তখন কি হবে, দ্য গোল্ড লিফ উইল ফল ইমিডিয়েটলি। তো গোল্ড লিফটা রাইজ করেছিল কেন, বিকজ দ্য গোল্ড লিফ ওয়াজ হোয়াট, নেগেটিভলি চার্জ। তো গোল্ড লিফটা ইমিডিয়েটলি ফল করতেছে মানে কি, সে তার নেগেটিভ চার্জটা লুজ করতেছে। তো কেউ তার নেগেটিভ চার্জ লুজ করবে কখন, যদি তার এক্সেস যে ইলেকট্রন গুলা ছিল ওগুলি এসকেপ করে চলে যায়। So this observation shows that electrons on the zinc plate have escaped. Those electrons remaining on the gold leaf electroscope at stock মানে ওই যে মেটাল রড যেটা, spread out more, so there is no longer enough repulsion to hold up the gold leaf. So you may clean the surface of the zinc, যে এটা ইজিলি কি হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়। তো এইসব তোমরা কেমিস্ট্রির ব্যাপার অলরেডি জানো, যে মেটালকে ওরকম একটু এক্সপোজ রাখলে পরে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, অ্যাটমসফিয়ারের সাথে রিঅ্যাক্ট করে একটু অক্সিডাইজিং একটা লেয়ার পড়ে যায়। তো এটা তোমাদেরকে উইলসন ল্যাবের কাহিনী বলছিলাম না, কেমিস্ট্রি ল্যাব। উইলসন কেমিস্ট্রি ল্যাবে গেছো কখনো রাফিন? হ্যাঁ, একবার গেছিলাম। আচ্ছা, তো আমাদেরকে ক্লাস 7 এ থাকতে তিনবার নিয়ে গেছিল গেছিলাম। হাফিজা মিস, বুঝছো? ক্লাস 7 এ থাকতে সময় হাফিজা মিস নিয়ে গেছে যে আমাদেরকে কেমিস্ট্রি ল্যাবের জিনিসপাতি দেখাবে। তো নিয়ে গেল, ভালো কথা। তারপরে কি হয়েছে, সে ওই সোডিয়ামের রিঅ্যাকশন দেখাবে ওয়াটারের সাথে, যে সোডিয়ামের ওয়াটারের সাথে রিঅ্যাকশন কি হয়, যে সে কি করে ওয়াটার সারফেসের উপর দিয়ে এরকম ফিজ অ্যাবাউট করে, তাই না? তো এরকম, তো সে ওই সোডিয়ামের ওই বোতল বের করছে, কন্টেইনার বের করছে, তো সোডিয়ামকে ওখানে থেকে বের করে নিয়ে আসছে, ভালো কথা। তো সে পানির মধ্যে দিবে, ঠিক আছে, পানির মধ্যে দিলে তো একটু ভায়োলেন্ট একটা রিঅ্যাকশন হবে। তো সে পানির মধ্যে ওই টুইজার দিয়ে, যে টং দিয়ে ওই চিমটা দিয়ে ধরে রাখছে সোডিয়াম, দেন পানির মধ্যে দেওয়ার আগেই সে মনে করে আমাদের আগে, যে আমরা তো স্টুডেন্ট, আমরা না ঘিরে দাঁড়ায় আছি,
সে আমাদের সবাইকে ধাক্কা টাক্কা দিয়ে সে দরজা দিয়ে বাইরে গেছে গিয়া দৌড়ায় ভয়ে যে এখানের মধ্যে একটা এক্সপ্লোশন হবে, ঠিক আছে। সে সোডিয়ামটারে পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দৌড়া বাইরে হয়ে গেছে। তো সে সোডিয়ামটারে পানির মধ্যে ছাড়ছে, সে বের হয়ে গেছে, আমরা তাকায় আছি দেখি যে কোনো রিয়াকশনই হয় না, ঠিক আছে। সোডিয়াম রে পানির মধ্যে দিয়ে দিছে, তাইলে পরে সোডিয়াম কি করতেছে না, কোনো রিয়াকশন করতেছে না, কেন? আসলে হইছেটা কি, সোডিয়াম এত বেশি এক্সপোজ ছিল এয়ারের মধ্যে, সোডিয়ামের পুরো সারফেসের মধ্যে অক্সিডাইজিং লেয়ার হয়ে গেছে। তো সোডিয়াম আর ডিরেক্টলি কন্ট্যাক্টে আসে না, ওখানে সোডিয়াম অক্সাইড ফর্ম করে ফেলছে বাইরে, বুঝছো? তো এরপরে যায় সোডিয়ামের বাইরে থেকে ওরকম গ্লাস রড দিয়ে ঘষা দিয়ে দেন যাই একটু সোডিয়ামের একটু লাইফ পার্ট বের করছে যে ওখানে জাস্ট সোডিয়াম আছে, দেন ওইটাকে একটু পানির মধ্যে দিয়েছে, তখন আবার মিস আবার দৌড়া বাইরে হয়ে গেছে। তো ওখানের মধ্যে দেখি যে জাস্ট একটা দুটা বাবেল উঠতেছে, যে সোডিয়ামের যতটুকু এক্সপোজ জায়গা পাইছে ওখানে অল্প একটু রিয়াকশন হইতেছে পানির সাথে, তো কোনো ভায়োলেন্ট কোনো রিয়াকশনে কিছুই হয় না। ওই ছিল আমাদের উইলস জীবনের একমাত্র কেমিস্ট্রি ল্যাব, এরপর আর কেমিস্ট্রি ল্যাবে জীবনে যাওয়াই হয়নি, বুঝছো? দেন তোমরা এখন করো না যে রিফ্লাক্স মেথড এইসব পড়ছো না ইউনিট 2 তে, অর্গানিক কেমিস্ট্রির ওইসবে যে ওই ডিস্টিলেশন মেথড, দেন ওই রিফ্লাক্স এন্ড সামথিং, তো ওগুলা জিনিসগুলা, তো ওগুলা আবার কয়েকটা জিনিস পরে মনে হয় করাইছিলাম। আমি তো পরে উইলস ছেড়ে দিছি ক্লাস 8 পড়ার পরে, এরপরে প্রাইভেট থেকে পরীক্ষা দিছি, তো এ লেভেলস এর সময় মনে হয় কয়েকটা ল্যাব করানো হচ্ছিল। তো যে কথাটা বলতেছিলাম এখানের জন্য যে অক্সিডাইজিং লেয়ার দেখে মনে পড়ছে কেমিস্ট্রি ল্যাবের কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে অ্যাজ সাচ দেয়ার মে বি আ লেয়ার অফ অক্সাইড অন দ্য টপ অফ পিওর মেটাল, তো যেটার জন্য কি হবে, লাইট ডিরেক্টলি মেটাল সারফেসে হিট নাও করতে পারে, তো এটার জন্য একটু ক্লিন করে নিতে হয়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো কি বলতেছে যে if you attempt to discharge the Goldef electroscope with an ordinary lamp or sunlight there will be very little effect, তো বলতে গেলে কি হবে না, তাই নাকি আফিফ? হ্যাঁ আসলে করতো, জাস্ট একজন লাইক করতো না কখনো। আয়েশা মিস তোমাদের ক্লাস নিত? আয়েশা মিস মনে করো যে আমার একটু দুই চোখে দেখতে পারতো না, পুরো দুই চোখের বিষ, যে আমি ক্লাসে মনে করো আমি কিছু করতেছি না, আমার পাশের ফ্রেন্ড কথা বলতেছে, ঠিক আছে, এরপর আমার দিকে পয়েন্ট করে এই ছেলে স্ট্যান্ড আপ, নীল ডাউন, তারপরে নীল ডাউন করে বসে থাকতাম, বুঝছো? তো প্রত্যেকটা ক্লাসে নীল ডাউন করে রাখতো, মানে বুঝলাম না যে আমার এই দেখতে পারে না, সারাক্ষণ ইন্ডিয়া নিয়ে গল্প করে, ইন্ডিয়াতে এই করছে ওই করছে এইসব নিয়ে কি গল্প করতে থাকে কতক্ষণ, এরপরে অন্যরা কথা বললে পরে আমার এই ধরে এরপর আমার নিয়ে বাইরে নীল ডাউন করে রাখে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে দিস ইজ বিকজ দিস সোর্সেস প্রোভাইড ইউভি লাইট, লিটল ইউভি লাইট ইন্টেন্সিটি এন্ড ওয়েভলেন্থটা বড়, তো এর জন্য কি করতে পারে না, জিঙ্ককে ফটো ইলেকট্রিক ইফেক্ট করাইতে পারে না। তো এই হলো মেইন কথা, যে ইভেন ইফ ইউ লেফট দ্য ইলেকট্রোস্কোপ ইন ফ্রন্ট অফ ডেস্ক ল্যাম্প ফর সেভারাল আওয়ার্স, যেখান থেকে ভিজিবল লাইট বের হয়, তো ওই ভিজিবল লাইট কি করতে পারে না, কখনো ফটো ইলেকট্রিক ইফেক্ট করাইতে পারে না জিঙ্কের, বিকজ জিঙ্কের যে ওয়ার্ক ফাংশন বা জিঙ্কের যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা এত বড় যে ওইটাকে কি করতে পারে না, ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি মিট করতে পারে না বা ফুলফিল করতে পারে না, তো এটা, তো ইট উড নট ডিসচার্জ। হাউএভার দ্য ইউভি লাইট নিড নট বি ভেরি ব্রাইট, ইউভি লাইটটা কি করতে পারে, ডিরেক্টলি ডিসচার্জ করে ফেলতে পারে। হ্যাঁ মঞ্জুর স্যার তো ক্লাস 6 এ, যে আমার ফেভারিট নাম্বার জানো কত মুতাসিম? আমার ফেভারিট নাম্বার হলো 29, বুঝছো? আমি ক্লাস 6 এ বায়োলজি আর কেমিস্ট্রি ফার্স্ট টাইম আনে না ক্লাস 6 এ, তো ক্লাস 6 এ আমি হাফ ইয়ারলিতে 29 পাইছিলাম 100 তে, বুঝছো? হ্যাঁ ফার্স্ট টাইম ফেল করছিলাম, আমরা সবাই ফেল করছি, ঠিক আছে। তো ফার্স্ট টাইম ফেল করছিলাম, কত পাইছি, 29 আউট অফ 100। এরপরে যায় সে তো মনে করো যে 29, মঞ্জুর স্যার 29 প্রোনাউন্স করতে পারে না, সে বলে কি 29, ঠিক আছে। তো সে যে পেটের মধ্যে চিপা দিত না, যে পেটের মধ্যে এরকম চিমটি দিয়ে মনে করো যে ধরে রাখতো, এরপর যে মনে করো যে সবাই তো ক্লাসে ঝাড়তেছে, এরপর তো আমরা কতক্ষণ ফ্রেন্ডরা মিলে গল্প করতেছিলাম, তারপর সামনে ডেকে বলে যে কত পাইছো, বললাম যে স্যার 29,
তারপর পেটের মধ্যে এরকম চিপা দিয়ে এরপর বলে যে ক্লাস 6 এ পড়ো আর এখনই ফেল করো 29 পাও। হ্যাঁ 29। স্যারের এই প্রনাউন্সিয়েশন শুনে তো মনে করো যে পেটে চিপ দিতেছে, তাও হাসি পাইতেছে, ভাই কি কইতাছে। তো এই জিনিসটা যে ফার্স্ট টাইম ফেল করার পর ওই জিনিসটা অলওয়েজ মনে আছে, যে ফিলিংটা তবে এত বেশি জিরো ভালো না। প্রনাউন্স করতে পারতো না, জিরো বলতো, পরে ক্লাসে আসলে সবাই জিরো জিরো চিল্লাইতো। জিরো ওইটা ইমরোজ লিখতেছে এখানে জিরো। আচ্ছা আফিফ, আমাদের সময় মাসুদ স্যার ছিল না, আমরা ম্যাথস যখন করতাম আমাদের দিলীপ স্যার আর ইয়ে করাইতো, নজরুল স্যার করাইতো, ভাই বুঝছো? চিনি তো দিলীপ স্যারকে। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই স্কোর ম্যাচে 29 নাম্বার জার্সি তাজওয়ার। ওকে, সো এখন এখানে আমাদের খেয়াল করো কাজটা কি, যে এই যে আমাদের এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলি মুবাশিরা, এই যে আমাদের এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলি কি কি অবজারভেশন, যে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগবে, ওই ফ্রিকোয়েন্সি থেকে কম হইলে ফটো ইলেকট্রিক ইমিশন হবে না। নো ম্যাটার হাউ লং অর হাউ ব্রাইট উই মেক দ্য লাইট, ফটো ইলেকট্রিক ইমিশন সে কি করতে পারে না, করাইতে পারে না। তো এই এক্সপ্লেনেশন গুলি কি আমরা ওয়েভ থিওরি দিয়ে দিতে পারছি মুবাশিরা? তো এই এক্সপ্লেনেশন গুলি কিন্তু আমরা ওয়েভ থিওরি দিয়ে দিতে পারি না। এর মানে কি, ওয়েভ থিওরি ইজ নট সাফিসিয়েন্ট টু এক্সপ্লেইন দ্য photoelectric effect of light। তো এখন এইগুলো হলো আমাদের অ্যাকচুয়াল কি এক্সপ্লেনেশন গুলো, যেটা আইনস্টাইন যে এক্সপ্লেনেশন গুলো দিচ্ছে। আইনস্টাইনের এক্সপ্লেনেশন গুলোর মধ্যে খেয়াল করো কি কি। ফার্স্ট এর নাম্বার 1, এক নাম্বারটা কি বলতেছে, লাইট ট্রাভেলস অ্যাজ ফোটনস। যে আইনস্টাইন এখন কি করা শুরু করছে, যে আমরা লাস্ট দিন প্ল্যাঙ্কের রুল পড়ছি না, যে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করে, ফোটন হিসেবে ট্রাভেল করে, যে তাদের এনার্জিটা কে ক্যারি করে, ফোটন ক্যারি করে। তো উইথ ফোটনস এনার্জি প্রপোর্শনাল টু দা ফ্রিকোয়েন্সি, এই যে বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে যেগুলো জিনিস লেখা, এইগুলি হাজার হাজার বার তোমাদের কোশ্চেন পেপারে লিখতে হবে। তো এর জন্য ভালো মতো ফোকাস করো, বুঝলে পরে এগুলো নিজেই বানায় লিখতে পারবা, বা এই পয়েন্টগুলো মুখস্থ হয়ে যাবে, এতবার বলবো আমি। তা এখন এখানে আমাদের কাজটা কি, যে লাইট ওয়েভ কি হিসেবে ট্রাভেল করে, ফোটন হিসেবে ট্রাভেল করে। ফোটনদের এনার্জি কিসের উপর ডিপেন্ড করবে, ফ্রিকোয়েন্সির উপর। কেমন ভাবে ডিপেন্ডেন্ট, এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অর এনার্জি ইজ ইকুয়াল টু h ইনটু ফ্রিকোয়েন্সি। এইচটা কি, h হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। দেন সেকেন্ড পয়েন্টে কি বলতেছে, when a photon encounters an electron, এইখানে দেখো শারিয়ার যে কথাটা তুমি বলতেছিলে যে এনার্জি কি আসলে বিল্ড আপ করে নাকি না, নো, এনার্জি ডাজ নট বিল্ড আপ। It's like a binary system, you either have enough energy or you don't। তো যদি ফোটনের এনার্জি এনাফ হয়, দেন ফোটনের পুরো এনার্জিটা কাকে দিয়ে দিবে, ইলেকট্রনকে দিয়ে দিবে। আর যদি এনার্জি এনাফ হয়, তো ইলেকট্রনটা ওই এনার্জিটা পেয়ে কি করবে, মেটাল সারফেস থেকে এসকেপ করে বের হয়ে যাবে না। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, দুইটা জিনিস কি কি, সানলাইটে রাখলেও এটা বলতে গেলে কোনো ইফেক্ট নাই, বিকজ ওখানের মধ্যে ইউভি খুবই কম আসে, ওজোন লেয়ার তো সানলাইটের ইউভি কে আসতে দেয় না, বুঝছো? অস্ট্রেলিয়াতে নিয়ে রাখলে পরে আবার হবে, অস্ট্রেলিয়ার মধ্যে ওই যে এত বড় ওজনের মধ্যে ফুটা আছে, তো ওখানের মধ্যে ইউভি এসে তখন ম্যাজিক দেখাইতে পারে, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটাকে একটু খেয়াল করো, যে পয়েন্টগুলো বলতেছে এই পয়েন্টগুলো আমি লিখেও দিব, প্লাস তোমাদেরকে ওই রিপিট কোশ্চেন গুলোর মধ্যেও দিব। ধরো একটা মিনিট, 135। ওকে, আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম যে এই পয়েন্টগুলো তোমাদেরকে লিখেও দিব, প্লাস কি করব, ওই যে বলছিলাম না রিপিট কোশ্চেনের একটা লিস্ট দিব। তো আমাদের এই সিলেবাসটা আর বেশি দিন নাই, তারপর শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে ওই রিপিট কোশ্চেনের ওই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? তো ওখানের মধ্যে দেখবা যে এই কোশ্চেনগুলি কত হাজার বার আসে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে when a photon encounters an electron, সে কি করে, it transfers all its energy to the electron। যে তখন কি, the photon ceases to exist। what does that mean? Photon is what? Photon is just a discrete amount of energy, and সে এনার্জি কখনো অল্প বাই অল্প দিতে পারে না, সে ইদার পুরাটা দিয়ে দিবে আর কিছু দিবে না, ঠিক আছে? দেয়ার ইজ নো ইন বিটুইন, বুঝতে পারছো শারিয়ার? তো ফোটন যে এনার্জিটা দেয়, এনার্জিটা কি করবে, ইদার তার পুরো এনার্জিটা দিয়ে দিবে, তো তখন সে আর থাকবেই না, আর না হলে সে এনার্জি দিবে না।
বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, তো ফোটন যখন নাকি একটা ইলেকট্রনকে এনকাউন্টার করে, এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, ওয়ান ফোটন interacts with one electron only. একটা ফোটন শুধু একটা ইলেকট্রনের সাথে কি করবে, ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? এন্ড ফোটনটা এসে ইলেকট্রনকে কি করে ফেলে, তার পুরো এনার্জিটা দিয়ে ফেলে। এক্স্যাক্টলি রাহুল, 100%। তো এখন এখানের মধ্যে কাজটা কি, একটা ফোটন এসে কয়টা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, জাস্ট একজনের সাথেই। আর যার সাথে ইন্টারঅ্যাক্ট করলো তাকে কি করে দিবে, তার পুরো এনার্জিটা দিয়ে দিবে। তো পুরো এনার্জিটা দিয়ে দেওয়ার পর ফোটন আর কি থাকবে না, এক্সিস্ট করবে না। তো সব এনার্জি কে পেয়ে গেছে, ইলেকট্রনটা পেয়ে গেছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্য এনার্জি এনাফ অর নট? ঠিক আছে, ওয়াস ইউর, যে একটা ফোটন এসে কি করবে, একটা ইলেকট্রনের সাথেই, এটা সাকসেসিভলি হয় বলতে এটা তোমার আসতেই থাকে, ফোটন আসতেই আছে, এন্ড প্রতিটা ফোটন এসে প্রতিটা ইলেকট্রনের সাথে কি করবে, ইন্টারঅ্যাক্ট করবে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো আফিফ, কাজটা কি, যে একটা ফোটন এসে কয়টা ইলেকট্রনকে এনার্জি দিবে, একটা ইলেকট্রনকে এনার্জি দিবে। তো একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে কি করলো, তার সব দিয়ে দিল, দেন সে আর থাকলো না, ফোটন আর এক্সিস্ট করলো না। এখন দ্য কোয়েশ্চেন ইজ, এই যে ফোটনটা ইলেকট্রনকে তার সব এনার্জি দিয়ে দিল, এখন এই এনার্জিটা কি ইলেকট্রনকে মেটাল সারফেস থেকে রিমুভ করার জন্য এনাফ নাকি না? যদি এনার্জিটা এনাফ হয়, দেন ইলেকট্রনটা কি করবে, এনার্জিটা ইউজ করে মেটাল সারফেস থেকে এসকেপ করে চলে যাবে। যদি এনাফ না হয়, তো তখন ইলেকট্রনটা কি করবে, এই এনার্জিটাকে আবার সারাউন্ডিং এ ছেড়ে দিবে বা অ্যাডজাসেন্ট পার্টিকেলসদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। তো তাহলে যেন ইলেকট্রনটা আবার কি করতে পারে, রেডি হইতে পারে, যে নেক্সট ফোটন আসবে, যে ইলেকট্রনটা আশায় আছে যে আচ্ছা আমার একটু আল্লাহ যেন আমার একটা ফোটন পাঠায়, ওই ফোটনটা যেন আমার এখানে থেকে জেলখানা থেকে যেন বাইর করতে পারে। তো জেলখানায় এসে তার কাছে কি আসলো, একটা এনার্জি সাপ্লাই আসলো, এনার্জি সাপ্লাইটা ইলেকট্রন পাইলো। এখন ইলেকট্রনটার এটা কি জেলখানা থেকে, যে মেটাল সারফেস হলো জেলখানাটা আর কি, সো ইলেকট্রনটা ওই জেলখানা থেকে বের হওয়ার জন্য এনাফ এনার্জি পাইছে নাকি না? ইফ ইয়েস, দেন ইলেকট্রনটা ওই জেলখানা থেকে বের হয়ে চলে যাবে। আর যদি এনাফ এনার্জি না পায়, দেন ইলেকট্রনটা কি করবে, যতটুকু পাইছিল ওটাকে সব দিকে ছড়ায় দেয়, দেন নতুন আর একটা ফোটনের জন্য কি করতে থাকে, ওয়েট করতে থাকে, যে আচ্ছা এখন যে ফোটনটা আসে ওইটার জন্য কি থাকে, এনাফ এনার্জি থাকে, তাইলে যেন আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। তো এই যে দেখো কি বলতেছে, 3 নাম্বার পয়েন্ট, if an electron gains sufficient energy which is what, more than the work function, সে কি করতে পারবে, it can escape the metal surface as a photoelectron। তো যদি এনার্জিটা এনাফ হয়, তো তাহলে ইলেকট্রনটা কি করতে পারবে, মেটাল সারফেস থেকে বের হয়ে চলে যেতে পারবে। আর এই যে মেটাল সারফেস থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে যে ইলেকট্রন বের হয়, তাকে আমরা আদর করে কি ডাকি আফিফ, ফটো ইলেকট্রন, তাই না? তো তাহলে এই যে ইলেকট্রনটা কি হবে, ফোটনের কাছ থেকে এনার্জিটা পাইলো, যদি এই এনার্জিটা ceases to exist বলতে ফোটন কি তাজওয়ার, ফোটন is just pure energy, and when photon interacts with an electron, ফোটন তার পুরো এনার্জিটা কি করে, ইলেকট্রনকে দিয়ে দেয়। তো ফোটন যদি পুরো এনার্জিটা ইলেকট্রনকে দিয়ে দেয়, তো তাহলে কি আর ফোটনের কোনো এক্সিস্টেন্স বলতে কিছু আছে? তার যে এক্সিস্টেন্সটা ছিল, তার এনার্জি, ওইটাই তো সে অন্য কাউকে দিয়ে দিছে, তো তখন আর ফোটন থাকবে না। এটাই হলো ফোটন ceases to exist। ওকে, তো এখন কি বলতেছে দেখো, এইখানে এসে আমাদের মজাটা, এইখানে এসে মজাটাকে খেয়াল করো। এখন ব্রাইটার দ্য ইলুমিনেশন মিন্স মোর ফোটনস পার সেকেন্ড, অ্যাবজর্ব কলিশন না, অ্যাবজর্ব সারিয়া। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ব্রাইটার দ্য ইলুমিনেশন মিন্স মোর ফোটনস পার সেকেন্ড, এর মানে কি, which will mean greater number of photoelectrons emitted per second। এই জিনিসটা এখন তোমাদেরকে একটু নোটপ্যাডে যে একটা জিনিস বুঝাই, খেয়াল করো। এইটার অ্যানসারটা আমাকে কে বলবা, এটার অ্যানসারটা আরাফাত, হ্যাঁ আরাফাত বলবা। এখানের মধ্যে আমরা একটা টেবিল বানাই, এন্ড এই টেবিলটা সব একটা ফলো করে, একজনকে জিজ্ঞাসা করতেছে মানে এই না যে তোমরা শুনবা না,
যে এখানের মধ্যে আমরা জাস্ট একটা জিনিস বলে, যে এই জিনিসটা বলে we will see যে আমাদের কনসেপ্টটা ঠিক হয়েছে নাকি। এই টেবিলটা তোমাদের তুলতে পারো, বাট এটা জাস্ট বুঝানোর জন্য। কনসেপ্টটা বুঝে গেলে পরে সমস্যা নাই, আর তোলা লাগবে না। আর যদি তুলতে চাও তো তাহলে পরে তো ভালো, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে দেখো এই টেবিলটা, এই টেবিলের মধ্যে আমরা কি দিতেছি, এনার্জি অফ ফোটন, ঠিক আছে। আর এটা হলো টিক অর ক্রস, যে ইলেকট্রন কি রিলিজ হবে নাকি না। যদি রিলিজ হয় তো তাহলে টিক, আর যদি রিলিজ না হয় তো তাহলে ক্রস, ঠিক আছে। তো এই হলো এনার্জি, আর এই হলো টিক অর ক্রস। তো এখন দেখো এইটা হলো আমাদের ফার্স্ট একটা প্রথম টেবিলটা, যে প্রথম দুইটা কলাম কার জন্য এটা আমরা দেখতেছি। তো প্রথম কলামটা মনে করো জিঙ্কের জন্য, ঠিক আছে। প্রথম কলামটা কার জন্য, জিঙ্ক মেটালের জন্য। এই জিঙ্ক মেটালের সাপোজ এটা র্যান্ডম একটা এনার্জির ভ্যালু দিছে, আসলে একটা এনার্জির ভ্যালু আছে, ওটা অন্য সময় বলবো। বাট মনে করো যে জিঙ্ক মেটালের ওয়ার্ক ফাংশন, জিঙ্ক মেটালের ওয়ার্ক ফাংশন কত, 12 জুল। তো তার মানে কি, ফোটনের এনার্জিটা যদি কি হয় আরাফাত, ফোটনের এনার্জিটা যদি 12 জুল বা এর থেকে বেশি হয়, তো তখনই শুধু কি হবে, ফটো ইলেকট্রিক ইমিশন হবে, আর না হলে ফটো ইলেকট্রিক ইমিশন হবে না, ঠিক আছে। দেন মনে করো কপারের জন্য, পাশের টেবিলটা এখানে কপারের জন্য, তো সাপোজ কপারের জন্য হলো 7 জুল, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। ফার্স্টে জিঙ্কেরটা আরাফাতকে দিয়ে বলাবো, দেন আরেকজনকে জিজ্ঞাসা করতেছি। তো এখন এখানের মধ্যে আরাফাত বলো যে যদি ফোটনের এনার্জিটা 2 জুল হয়, তো তাহলে কি টিক অর ক্রস, যে ফটো ইলেকট্রিক ইমিশন হবে নাকি না? না, হবে না। ওকে। যদি 5 জুল হয় তাহলে কি ফটো ইলেকট্রিক ইমিশন হবে নাকি না? হবে না, হবে না। যদি 7 জুল হয়, তাও হবে না, 10 জুল, এখনো হবে না, 11 জুল, না, 11.9, না, 12, এখন হবে, 12.5, হবে, 15, হবে, হবে, 20। হবে। ওকে। তো এই অ্যান্সার গুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বলতেছি? যে এখানের মধ্যে সিম্পল ব্যাপারটা কি, এখানের মধ্যে হলো ইলেকট্রন গুলার যে এনার্জি দরকার হয়, হ্যাঁ মাহি, যে ইলেকট্রন গুলার এনার্জি দরকার হয় কত, জিঙ্ক মেটাল সারফেস থেকে বের হওয়ার জন্য কত লাগবে, 12 জুল লাগবে। তো তোমার অ্যাটলিস্ট 12 জুল বা এর থেকে বেশি দিতে হবে, আর না হলে ইলেকট্রন গুলা কি হবে না, এমিট হবে না। এখন মাহি বলবা যে সেম এনার্জি গুলো লিখতেছি, বাট এটা কপারের জন্য। কপারের জন্য 2 জুল দিলাম, হবে ফটো ইলেকট্রিক এমিশন? হবে না। 5 জুল যদি দেই, হবে না, 7 জুল দিলে এখন হবে, এখন হবে। 10 জুল দিলে হবে, 11 জুল, 11.9 জুল, 12 জুল, 12.5। তো এগুলা সবগুলোই হবে। প্রতিটার জন্যই কি এখন হবে, যে মিনিমাম যে এনার্জির রিকোয়ারমেন্ট, হ্যাঁ মিনিমাম যে এনার্জির রিকোয়ারমেন্ট, এই এনার্জির রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারার পর যতবার আবার ততই সে কি করতে পারবে, ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে। বুঝতে পারছো? তো এতটুকু পর্যন্ত তো সবার কনসেপ্ট ক্লিয়ার, রাইট? তাজওয়ার, এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা। এখন কি আজান দিচ্ছে নাকি? জি ভাইয়া। ওকে, তো আমরা একটু 1 মিনিট ওয়েট করে আজানটা শেষ হোক, দেন আমরা ব্রাইটনেস এর কনসেপ্টটা এখানের মধ্যে একটু পরে ক্লিয়ার করে ফেলবো।
আচ্ছা, আজান এখনো দিচ্ছে, আমি একটা কাজ করি, আমি জাস্ট একটু টেবিল আর একটা আঁকায় রাখি, এখনো কিছু বলতেছি না, জাস্ট টেবিলটা আঁকায় রাখতেছি, তো এখানের মধ্যে টেনশন করো না, এখন কিছু বলতেছি না, আজান শেষ হলে বলবো, ঠিক আছে? ওকে, এখন আজান দেওয়া শেষ, তো সবাই একটু এখানের মধ্যে লাস্ট আর একবার খেয়াল করো, এটা যদি বুঝে যাও তো তাহলে পরে ফটোইলেকট্রিক ইফেক্টের আমাদের কনসেপ্ট হয়ে যাবে, দেন আমরা জাস্ট ফর্মুলা গুলো নিয়ে কথা বলবো। তো এখন এইটার জন্য আমাকে অ্যান্সার গুলা কে বলবা, এটার জন্য আমাকে অ্যান্সার গুলি বলবা, কাকে জিজ্ঞাসা করা যায়? ফারহান। হ্যাঁ, ফারহান বলো। আমরা এখানে জিঙ্কের জন্য আরেকবার এক্সাম্পলটা দেখতেছি, জাস্ট এখানে এক্সট্রা আরেকটা কলাম আসছে কি, ইন্টেন্সিটি। ওকে, আমরা জিঙ্কের কলামের থেকে কন্টিনিউ করব। তো জিঙ্কের কলামে এখানে কি রিকোয়ার্ড এনার্জি কত ফারহান, যে at least কত এনার্জি দিতে হবে in order for photoelectric emission to occur? স্যার 12 জুল। 12 জুল। সো তাহলে মিনিমাম 12 জুল যদি দেই তো তাহলে photoelectric emission হবে, এটা যদি না দেই তো তাহলে হবে না। ভালো কথা। সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, if I supply 2 joule of energy, photoelectric emission হবে নাকি না? হবে না। ওকে, হইলো না। এখন আমি বললাম যে আচ্ছা 2 জুল দিলাম, হইলো না, এখন 2 জুলটা কি ছিল? আচ্ছা দাঁড়া, এখানে ইন্টেন্সিটি না বলে এখানে ইলেকট্রনস বলি। নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস রিলিজ। তো এখানের মধ্যে 2 জুল দিলাম, তো এখানের মধ্যে কি হবে না, কোনো ইলেকট্রনই এমিট হবে না, তাই তো? ওকে, সো তাহলে 2 জুল দিলাম, কোনো ইলেকট্রন এমিট হইলো না। এখন আমি আবার 2 জুল দিলাম, কিন্তু ব্রাইটার, যে আমরা মেমোরি ইন্টেন্স ব্রাইটনেসটাকে কি করে দিলাম ফারহান, বাড়ায় দিলাম। সো এখন 2 জুলই দিচ্ছি কিন্তু ব্রাইটনেসটা বাড়ায় দিয়েছি, সো এখন কি ফটোইলেকট্রিক এমিশন হবে? না স্যার, এখনো তো হওয়ার কথা। এখনো হওয়ার কথা না, এন্ড হয় না। সো যদি না হয় তো তার মানে কি কোনো ইলেকট্রন এমিট হবে না। ঠিক আছে, ভালো কথা। এখন আমি 7 জুল দিলাম, তো 7 জুলের জন্য কি ফটোইলেকট্রিক এমিশন হবে নাকি না? না স্যার, হবে না। এটা 7 জুল হলো নরমাল ব্রাইটনেস, ঠিক আছে, নরমাল ব্রাইটনেস এর 7 জুল। তো এখানেও ফটোইলেকট্রিক এমিশন হলো না, মানে কি কোনো ইলেকট্রনও এমিট হবে না। এখন আমি আবার 7 জুল দিলাম, কিন্তু এখন কি ইনক্রিজড ব্রাইটনেস, যে আমি ব্রাইটনেসটাকে কি করে দিলাম, বাড়ায় দিলাম। এখন ব্রাইটনেসটাকে বাড়ায় দেওয়ার পর এখনো কি ফটোইলেকট্রিক এমিশন হবে? না স্যার। ওকে, তো তাহলে ফটোইলেকট্রিক এমিশন হবে না, তো তার মানে কি কোনো ইলেকট্রনও রিলিজ করবে না। এতটুকু পর্যন্ত কি সবাই ফলো করতে পারতেছো কি বলতেছি? তুমি, সুমাইয়া,
ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে আমরা যদি ফারহান, এখন আমরা যদি 11 জুল দেই নরমাল ব্রাইটনেসে, হবে ফটোইলেকট্রিক ইমিশন? না স্যার। তো তাহলে কোনো ইলেকট্রন এমিট হইল না। এখন আমরা 11 জুল দিলাম ইনক্রিজড ব্রাইটনেসে, তাও কি কোনো ফটোইলেকট্রিক ইমিশন হবে? এখানে তাও কি হবে না, কোনো ফটোইলেকট্রিক আচ্ছা। ইমিশন হবে না। এখন দেখো আমরা যদি 12 জুল দেই নরমাল ব্রাইটনেসে, নরমাল ব্রাইটনেসে আমরা 12 জুল দিলাম, এখন কি কোনো ফটোইলেকট্রিক ইমিশন হবে? হবে। জি স্যার। আমি এটা পোর্ট্রেট মোডে নিয়ে নেই তো, তাহলে যেন টেবিলটা নিচেও দেখা যায়, একটু পরে এক্সটেন্ড করব। সো এখন ফটোইলেকট্রিক ইমিশন হইলো, ওকে ফার্স্ট টাইম হইলো। তো এখন কি করতেছে, সাপোজ দেয়ার আর আ সার্টেন নাম্বার অফ, নো তাহলে হবে না শারিয়া, ওই মিনিমাম 12 মিট করতে হবে, দেন যায় কাহিনী, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো ফারহান, যে 12 জুল নরমাল ব্রাইটনেসে কি হইলো, ফটোইলেকট্রিক ইমিশন হইলো, এন্ড ইমিশন হইলো সাপোজ it released 10 electrons, যে a certain number of electrons are being released. এখন একটু যদি টেবিলটা এক্সটেন্ড করে, বিকজ ব্রাইটনেস ভ্যালুগুলো লিখে লিখে একটু টেবিলটা বড় হয়ে গেছে। ওকে, ওকে, সো এখন দেখো আমি আবার 12 জুল দিলাম, বাট নাও উইথ ইনক্রিজড ব্রাইটনেস, যে আমি এখন ব্রাইটনেসটা কি করে দিলাম, ইনক্রিজ করে দিলাম। এখন কি ফটোইলেকট্রিক ইমিশন হবে? হবে স্যার। জি স্যার। এখনো ফটোইলেকট্রিক ইমিশন হবে, and more importantly what about the number of electrons released? 10 স্যার। এখানে নাম্বার অফ ইলেকট্রনস রিলিজটা 10 মোর দ্যান 10, মোর দেন 10। ঠিক আছে? এই জায়গায় যে আরিফুর যে জিজ্ঞাসা করছো, ভেরি গুড কোয়েশ্চেন, যে হোয়াট হ্যাপেন্স when we increase the brightness? ব্রাইটনেস বাড়ানো মানে কি? ব্রাইটনেস বাড়ানো মানে হলো যে ইনক্রিজড ব্রাইটনেস মানে কি, এটা পাশে লিখে দিচ্ছি, এখানে দেখো ইনক্রিজড ব্রাইটনেস মানে কি। ইনক্রিজড ব্রাইটনেস means more number of photons যে আমাদের ব্রাইটনেস বেশি মানে কি, নাম্বার অফ ফোটন আমরা কি করে দিছি, এখন র‍্যাম্প আপ করে দিছি, বাড়াই দিছি। বুঝতে পারতেছো আরিফুল কি বলতেছে? শুনো, এখানের মধ্যে একটু ফলো করো, যেটা বলতেছে শুনো। ফার্স্ট অফ অল আমরা বলছি কি এনার্জি হলো 2 জুল কিসে, নরমাল ব্রাইটনেসে। তো 2 জুল নরমাল ব্রাইটনেসে মানে হলো যে সাপোজ পার ফোটন, ঠিক আছে, পার ফোটন এনার্জি কত করে, 2 জুল করে, কিন্তু ফোটন নাম্বার কম, ঠিক আছে? যে মনে করো 10টা ফোটন আছে, ঠিক আছে, পার ফোটন 2 জুল করে এনার্জি, আর কয়টা ফোটন আছে, 10টা। দেন আমরা যখন নাকি বললাম যে 2 জুল ব্রাইটার মানে ইনক্রিজড ব্রাইটনেস, এর মানেটা কি আরিফুর? এর মানে কি এখন পার ফোটন এনার্জি কি চেঞ্জ হয়ে গেছে, এন্ড পার ফোটন এনার্জিও 2 জুলই আছে, জাস্ট বেশি করে ফোটন আসতেছে। বুঝছো, যে পার ফোটন 2 জুল করে এনার্জি আসছে, জাস্ট এখন মনে করো 20টা ফোটন আসতেছে। দেন 7 জুল নরমাল ব্রাইটনেস, হোয়াট ডাজ দ্যাট মিন? পার ফোটন এনার্জি কত করে? পার ফোটন এনার্জি হলো 7 জুল করে, আর নরমাল ব্রাইটনেস মানে মনে করো যে 10টা ফোটন, ঠিক আছে? এখন 7 জুল ইনক্রিজড ব্রাইটনেস, হোয়াট ডাজ দিস মিন? 7 জুল ইনক্রিজড ব্রাইটনেস মানে হলো পার ফোটন এখনো 7 জুল করেই আছে, কিন্তু কি করতেছে, নাম্বার অফ ফোটনের ভ্যালু বাড়ায় দিছি। বুঝতে পারতেছো?
ওকে, তো এইখানের মধ্যে 11 জুল নরমাল ব্রাইটনেস, এটার মানে কি? 11 জুল নরমাল ব্রাইটনেস মানে হলো পার ফোটন 11 জুল করে এনার্জি আছে, কিন্তু নাম্বার অফ ফোটন হলো কম। দেন 11 জুল ইনক্রিজড ব্রাইটনেস, এটার মানে কি শারিয়ার? পার জুল কি বলে, পার ফোটন 11 জুল করে এনার্জি আছে, কিন্তু নাম্বার অফ ফোটন কি করে দিছে? বাড়াই দিছে। বাট যতক্ষণ না পর্যন্ত, দেখো তো সবাই, যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ক ফাংশন সমান এনার্জি মিট করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ক ফাংশন সমান এনার্জি মিট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ব্রাইটনেস আমরা বাড়াই বা কমাই, কোনো চেঞ্জ আসতেছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়ার মতো এনার্জি যদি না থাকে, ঠিক আছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়ার মতো এনার্জি যদি না থাকে, নো ম্যাটার হাউ মেনি ফোটনস ইউ সেন্ড, ইচ ইন্ডিভিজুয়াল ফোটন যদি লেস এনার্জেটিক হয়, তো তাহলে কি কোন ফোটনই কি পারবে ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে? বুঝতে পারতেছো কি বলতেছি মাহিন? ভাইয়া বুঝছি। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটাকে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি, একটু চিন্তা করো। যে মনে করো কি বলে, দেয়ার ইজ আ বস, ঠিক আছে, গেমের মধ্যে দেয়ার ইজ আ বস অফ লেভেল 12, ঠিক আছে, দেয়ার ইজ আ বস অফ হোয়াট এক্স্যাক্টলি আফিফ? ফার্স্ট এর প্রায়োরিটি হলো এনার্জি, যে ফ্রিকোয়েন্সিটা, দেন যায় হলো আমাদের ইয়েটা। তো এখন এখানের মধ্যে খেয়াল করো রাফিক, যেটা বলতেছে এখনো বুঝতে পারবা। তো এখন এখানে দেখো যে আমাদের একটা গেমের ফাইনাল বস আছে, ফাইনাল বসের লেভেল কত? 12, ঠিক আছে। নাও ইফ ইউ সেন্ড টু, যে সেকেন্ড লেভেলের কোন প্লেয়ার যদি পাঠাও, সেকেন্ড লেভেলের একটা প্লেয়ার পাঠাও, নাকি সেকেন্ড লেভেলের 10টা প্লেয়ার পাঠাও, যতগুলো প্লেয়ারই পাঠাও, তোমার কি কোন প্লেয়ার কি পারবে ওই 12 লেভেলের বসকে হারাইতে? সো তাহলে তুমি সেকেন্ড লেভেলের একটা প্লেয়ার পাঠাও নাকি 100টা প্লেয়ার পাঠাও, এভরি প্লেয়ার ইন্ডিভিজুয়ালি উইল বি ডিফিটেড বাই দ্য বস, রাইট? সো তার মানে দে উইল নট বি এবল টু হোয়াট, টেক দ্য বস ডাউন। তো তার মানে কি, তুমি নাম্বার যতই বাড়ায় দাও এইটাতে যায় আসবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি লেভেলটা মিট করতে পারতেছো। ব্যাপারটা ক্লিয়ার করতে পারতেছো সবার কাছে? সামারা বুঝতে পারতেছো? ওকে, সো এখন এখানে মধ্যে দেখো, দেন তুমি কি করলা, দেন তুমি লেভেলটাকে বাড়াই দিলা, লেভেল 10 এ গেলা, বাট ইচ ইন্ডিভিজুয়াল প্লেয়ার ইজ অফ হোয়াট, লেভেল 10। তো তোমার ফার্স্ট অফ অল বসের সমান লেভেল বা বসের চেয়ে হায়ার লেভেলে যাইতে হবে। এর আগ পর্যন্ত নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ ট্রাই, হ্যাঁ, তুমি যতবারই রিট্রাই করো না কেন, এভরি টাইম ইফ ইউ আর এট আ লোয়ার লেভেল দেন দ্য বস, then you won't be able to defeat him, তাই তো? Now finally you got the grasp of the game. What you did, you reached level 12 and reached the boss. Now every time, ঠিক আছে, every time you are at the same level of the boss or at a higher level, তো তখন কি হবে, no matter how many times you try, every time what will happen, you will win, তাই না? সো তোমার বসকে ডিফিট করার জন্য কি থাকতে হবে মাহি, এট লিস্ট বসের লেভেলে যাইতে হবে। এখন বসের লেভেলে যাওয়ার পর তুমি একবার বসকে যে যেরকম ডিফিট করতে পারলা, তুমি যদি 100 বার বসের লেভেলে যাও, 100 বারই কি করতে পারবা, বসের সাথে জিততে পারবা না? জি স্যার। তো তাহলে এই হলো আমাদের কথা, যে প্রথমের ব্যাপারটা কি রাফিন, ফার্স্টের ব্যাপারটা হলো যে ইউ উইল হ্যাভ টু বি এনার্জেটিক এনাফ টু কজ ফটোইলেকট্রিক ইমিশন। তো ওই এনার্জিটা ফুলফিল হচ্ছে নাকি না, এটা কিসের উপর ডিপেন্ড করবে, ফ্রিকোয়েন্সির উপর। বুঝতে পারছো রাফিন? এনার্জিটা মিট করতে পারতেছে নাকি না, যে রিকোয়ার্ড যে এনার্জিটা 12 জুল, এই এনার্জিটা মিট করতে পারতেছে নাকি না, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। নাও দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি কন্ডিশন হ্যাজ বিন ফুলফিলড, এখন তুমি যদি ব্রাইটনেসটাকে বাড়ায় দাও, মানে কি, প্রতিটা ফোটনের 12 জুল করে এনার্জি আছে, এন্ড এখন ব্রাইটনেস বাড়াই দিছো, মানে কি, নাম্বার অফ ফোটনও বেড়ে গেছে। তো ইচ ফোটন হ্যাজ 12 জুল অফ এনার্জি, মানে কি, ইচ এন্ড এভরি ফোটন ইজ হোয়াট, ইচ এন্ড এভরি ফোটন ইজ এনার্জেটিক এনাফ
to cause photoelectric emission, so they will release electrons. So এখন তুমি যদি নাম্বার অফ ফোটন বাড়ায় দাও, সো তাহলে কি করবে? বেশি বেশি করে আরো ইলেকট্রন এমিট হবে না? সবার কাছে কি ক্লিয়ার হইতেছে ব্যাপারটা কি বলতেছে আরাফাত? Yes, sir. সো তাহলে এখানের মধ্যে দেখো, নাও what will happen to this 14 joule of normal brightness, Farhan, 14 joule of normal brightness. Now what will happen? Will it be able to cause photoelectric emission? जी सर। So তাহলে সে photoelectric emission করাইতে পারলো and it released the number of electrons. Okay, now আমরা যদি 14 joule দেই আর ব্রাইটনেস আরো র‍্যাম্প আপ করে, যে ব্রাইটনেস আরো বাড়াই দেই, now what will happen? এমনি নরমাল ব্রাইটনেসেই তো পারতো, তো ব্রাইটনেস যদি বাড়াই দেই তো তখন কি হবে? আরো বেশি করে ফোটন আসবে। তো তার মানে প্রতিটা ফোটনে কি করতে পারবে? ইলেকট্রন গুলাকে রিমুভ করতে পারবে। তো তার মানে the number of electrons removed will be greater than what was possible in the normal brightness, তাই না? যে নরমাল ব্রাইটনেসে যা পারতো তার থেকে কি করবে? আরো বেশি পারবে। তো তাহলে ব্রাইটনেস ইনক্রিজড, তো এটার জন্য কি হবে? এটা তো পারবে মোর দেন নরমাল ব্রাইটনেস, যে নরমাল ব্রাইটনেসে যা পারতো তার থেকে কি করবে? আরো বেশি করে ইলেকট্রন রিমুভ করতে পারবে। আইডিয়াটাকে সবার কাছে ক্লিয়ার হয়েছে? সামারা, মাহিন, তৌমি? Yes, ভাইয়া। ওকে, সো লেটস নাও গো টু দ্য বুক এন্ড লাস্টের এই দুইটা পয়েন্ট যে বাকি ছিল, এই দুইটা পয়েন্ট আমরা একটু রিডিং করি, তো এখন বুঝে যাবো যে আসলে কি বলতেছিলাম এতক্ষণ ধরে। সো নাও সি দ্য ফোর্থ পয়েন্ট। দিস ফোর্থ পয়েন্ট কি বলতেছে? ব্রাইটার ইলুমিনেশন মানে কি? ব্রাইটনেস বাড়ায় দেওয়া মানে কি? আরিফুর, তুমি যেটা জিজ্ঞাসা করছিলে দেখো এখানে অ্যানসারটা লেখা। ব্রাইটার ইলুমিনেশন মিন্স মোর ফোটনস পার সেকেন্ড। তো তার মানে কি? পার সেকেন্ডে এখন আরো বেশি করে ফোটন আসবে, মানে নাম্বার অফ ফোটন বেড়ে গেছে। which will mean a greater number of photoelectrons emitted per second, given what? Given that আমরা এনার্জির ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারছি। ফার্স্টের ব্যাপারটা কি আফিফ? ফার্স্টে এনার্জির ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারতে হবে, দেন আমরা যদি ব্রাইটনেসটা বাড়াই দেই দেন আরো বেশি বেশি করে ইলেকট্রন রিলিজ হবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, এখন দেখো হোয়াট উইল হ্যাপেন ইফ এনাফ এনার্জি যদি না দেয়, যে ইফ ইলেকট্রন ডাজ নট গেইন সাফিসিয়েন্ট এনার্জি ফ্রম এন এনকাউন্টার, তখন কি হবে? যে ফোটনের কাছ থেকে এনার্জি নিল কিন্তু এনাফ হইল না, তো সে তখন কি করে? সে তখন পুরো মেটালটার মধ্যে ছেড়ে দেয় এনার্জি গুলা, দেন কি করে? নেক্সট ফোটনের জন্য ওয়েট করতে থাকে, যে নেক্সট আমার স্বপ্নের নায়ক আসবে, ফোটন আসবে, দেন ফোটন এসে কি করবে? আমাকে জেলখানা থেকে ছুটায় নিয়ে যাবে। বুঝছো? আফিফ ওয়েটিং ফর তনয় ইন জেল। তো এখন এখানের মধ্যে কাজটা কি? দাস ইফ দ্য ফোটন এনার্জি ইজ টু লো, যে ফোটন এনার্জি যদি এনাফ না হয়, তো তাহলে কি? নো ফোটো ইলেকট্রনস আর অবজার্ভ, মানে ফোটো ইলেকট্রন রিলিজ হবে কখন? এনার্জি ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। সো তুমি কি করলা? অনেকগুলা করে ফোটন দিলা, কিন্তু কোন ফোটনেরই এনার্জিটা এনাফ না কি করার জন্য? ইলেকট্রন রিমুভ করার জন্য। তো তাহলে কি করতে পারবে না? ইলেকট্রন রিমুভ করতে পারবে না। তো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? তো তাহলে আমাদের এখানের মধ্যে কি কি ব্যাপার বা কি কি আইডিয়াটা সেট আপ হয়ে গেল? এনার্জিটা তাহলে কি ব্রাইটনেসের উপরে ডিপেন্ড করে নাকি ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে? এনার্জিটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় এনার্জি বেশি, তাই না সুমাইয়া? ওকে, তো তাহলে এই ব্যাপারগুলি ছিল আমাদের কি পুরা লাইটের যেই পার্টিকেল নেচার। তো এই হলো আমাদের লাইটের পার্টিকেল নেচার। এখানে আমাদের কাজটা কি দেখো, কি কি জিনিস? এনার্জি ডিপেন্ডস অন হোয়াট? ফ্রিকোয়েন্সি। কিভাবে? এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। একটা ফোটন এসে কয়টা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে? one photon interacts with one electron only, and photoelectric effect বা photoelectric emission only occurs কখন? If and only if the energy of photon is greater or equal to the work function. তো তার মানে
অ্যাট লিস্ট ওয়ার্ক ফাংশন সমান এনার্জি দিতে হবে, আর নাহলে কি করতে পারবে না, ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে না। এন্ড ফাইনালি এনার্জিটা ক্যারি করে কারা, ইলেকট্রনগুলি। তো যদি আমরা নিচে আরেকটা পয়েন্ট লিখতে চাই, কি বলতে পারি, এনার্জিটা কি করে, ফোটনের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো এনাফ এনার্জি যদি না হয় তো তাহলে কি করতে পারবে না, কোনো ইলেকট্রন এমিট হবে না। যে আমরা যদি আরেকটা পয়েন্ট এক্সট্রা একটা পয়েন্ট যদি অ্যাড করি, একটা পয়েন্ট অ্যাড করা যায়, once the energy or frequency criteria is fulfilled, the greater the brightness, the greater the brightness or intensity, the more number of electrons will be released. ঠিক আছে? সো এই পার্টিকেল থিওরির নিচে যে পয়েন্টস গুলি লেখা আছে, এই পয়েন্টস গুলি একটু সবাই কপি করে ফেলো। লাস্ট দিন যে ওয়েভ থিওরি গুলি কপি করেছিল, ওটার পাশে এখন পার্টিকেল থিওরির এই জিনিসগুলি কপি করে ফেলো। ভাই একটু ওয়েভ থিওরিটা একটু নোট স্ক্রিনশট মেরে নিই। যে ওয়েভ থিওরিটা এটা হয়েছে। সবার কপি করা শেষ হয়েছে? সবার যদি কপি করা শেষ হয়ে যায় দেন আমরা একটু মিনিট। ওকে ঠিক আছে, একটু কপি করে ফেলো 1 মিনিট তাহলে এক্সট্রা, সবাই একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। দেন আমরা একটু, আচ্ছা কপি করা শেষ হলে পর আজকে আমরা শেষ করে দেই। আমাদের এই ইকুয়েশনটার জন্য আরেকটু চিন্তা, যে আরেকটু ফ্রেশ মাইন্ড লাগবে, তো এটা আমরা সানডে ক্লাসে করব, সমস্যা নেই। এখানের মধ্যে আমরা স্লো বিল্ড আপ করতেছি, বিকজ লাস্টে যে টপিকটা পড়া হয় এটা তো আর রিভিশনের জন্য কোনো দরকার হবে না, তো এটা যেন একদম লাস্ট পর্যন্ত মনে থাকে, তো এর জন্য স্লো বাই স্লো বিল্ড আপ করতেছি। তো এখন আই হোপ এটাই লাস্ট চ্যাপ্টার। না না, এটার পরে তো এইটা থেকেই বাকি জিনিসগুলো কন্টিনিউয়েশন আসবে। তো এইটা এর জন্য প্রথমে বুঝতে হবে যে ফটো ইলেকট্রিক ইমিশনের কাহিনীগুলো কেমন কি। ওই যে কালকে তোমাদের উইলসের অ্যাসাইনমেন্ট গুলোর সময় একটা ফর্মুলা লিখে দিছিলাম না, তো এই ফর্মুলাটাই আমাদের সানডের ক্লাসটার মধ্যে করায় দিব। ওই যে কাইনেটিক এনার্জি, ওয়ার্ক এনার্জি এক্স্যাক্টলি, প্লাস। হ্যাঁ হ্যাঁ ওইটা। কি বলো আফিক, এটার চেয়ে এটা ঠিক মতো পড়লে পরে তো এটার চেয়ে সোজা কিছু নাই। থিওরি আসলে কি এত বড়টাই লিখতে হবে? থিওরি আসলে পরে ওটা লিখা দেখাবো, এরকমই এই পয়েন্ট গুলাই জাস্ট এক্সপ্লেনেশনে লিখতে হয়। ভাই ইলেকট্রিসিটির বুকলেট করে ভাই ইলেকট্রিসিটি 10 গুণ রিভিশন হয়ে গেছে। ওইটাই তো, এরকম বুকলেট করতে সময় আবার ওইসব বাকিগুলো হয়ে যাবে। এইটাই আফিফ, যে আমার কাজ তো ফার্স্টে হলো যত ইজিলি তোমাদের কাছে কনসেপ্টটা রিপ্রেজেন্ট করা যায়। তো কনসেপ্টটা প্রথমে বুঝে যাওয়ার পর দেন বাকি কোয়েশ্চেন সলভিং হলো নিজের উপর, যে নিজে কোন একটা প্রবলেম সলভিং কিছু, যে কোন একটা কোয়েশ্চেন পাইছো, এই কোয়েশ্চেনটা তখন লজিক ওয়াইজ চিন্তা করবে যে এটার অ্যান্সার কিভাবে দেওয়া যায়। বুঝতে পারছো? ওকে, তো কপি করা যদি শেষ হয়ে যায় তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এই যে আরিফুর, ওয়েভ থিওরি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু পার্টিকেল থিওরিতে নেওয়া যাবে?